নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর ষোড়শ পরিচ্ছেদ। চলুন শুরু করি। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। বলিল, বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে এখন। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এ গাইরি বকুলতলা, গোসাইবাগান, চালতেতলা, নদীর ধার, বড় জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখী জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চরিত। মোটা গুলাঞ্চলতা দুলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কত কালের পুরাতন গাছটা। রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত। ছোট্ট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গায়ের অকরুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিতে যাইত। মাঠের মাঝে ঝাড় ঝাড় সোদালি ফুল বৈকালের ঝিরিঝিরি বাতাসে দুলিতে থাকিত। ঠিক সেই সময় হঠাৎ এক একদিন ওপারের সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূরগ্রামের সবুজ বনরেখার ওপর ঝুঁকিয়া পড়িয়াছে, সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত। সেসব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দিদি দেখ দেখ ওই দিকে। পরে সে মাঠের শেষের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত, ওই যে ওই গাছটার পিছনে। কেমন অনেক দূর না? দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখাচ্ছিলি? দূর, তুই একটা পাগল। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা, যেইখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে এখন, চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবারে তাহাদের রাঙি গাইয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গা খুঁজিয়া 2-3 দিন ধরিয়া কোথাও পাওয়া যায় নাই। সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। পৌষ মাস, খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে। সে ও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল। তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা। খেজুর গুড় বোঝাই গাড়ি সারি সারি পথ বাহিয়া ক্যাচ ক্যাচ করিতে করিতে আষাঢ়ুর হাটে যাইতেছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? অপু বিস্ময় সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো নয়। অপু বলিল, নিকটে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায়, চল দিদি গিয়ে দেখি। দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর না, যাওয়া যাবে না? কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল। লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল।
হঠাৎ তার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল, চল যাই, দেখে আসি অপু, কত দূর আর হবে, দুপুরের আগে ফিরে আসবো এখন, হয়তো রেলের গাড়ি যাবে এখন, মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল, কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। দৌড় দৌড় দৌড়। নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল। রোয়ার মাঠ, জলছত্রতলা, ঠাকুরজি পুকুর বাম ধারে, ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল। সামনে একটা ছোট বিল নজরে আসিতে লাগিল। তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল, মাঠ টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে। অপু একবার হাসিল, মরিয়ার হাসি। আবার দৌড় দৌড় দৌড়। জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল। পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায়? পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল, একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল। কোনো গ্রামও চোখে পড়ে না, সামনে কেবল ধান ক্ষেত, জলা আর বেদঝোপ। ঘন বেদবনের ভিতর দিয়া যাওয়াও যায় না, পাকে জলে পা পুতিয়া যায়। রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল। দিদির পরনের কাপড় কাটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল। তাহার নিজের পায়ে 2-3 বার কাটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তার দূরের কথা, বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল। অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জল ভাঙিয়া ধানক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল। সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবেই সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বায়ে বহুদূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া। সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া পড়িল। পরে সে রেলপথের 2 দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। 2টা লোহা বরাবর পাতা কেন? উহার ওপর দিয়া রেলগাড়ি যায় কেন? মাটির ওপর দিয়া না গিয়া লোহার ওপর দিয়া যায় কেন? পিছলাইয়া পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে? তাহার মধ্যে শো শো কিসের শব্দ? তারে খবর যাইতেছে? কাহারা খবর দিতেছে? কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন, এদিকে কি স্টেশন? সে বলিল, বাবা, রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনো 2 ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা। ওরকম করো না, ওই জন্যই তোমায় কোথাও আনতে চাইনে। এখন কি করে দেখবে? সেই দুপুর 1টা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠায় রোদ্দুরে। চলো, আসবার দিন দেখাবো। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। তুমি চলিয়া যাইতেছ? তুমি কিছুই জানো না। পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে? তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিকে গিলিতে গিলিতে চলিয়াছে।
নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক। অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই। আমি যেখানে আর কখনো যাই নাই, আজ নতুন পা দিলাম। যে নদীর জলে নতুন স্নান করিলাম, যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইলাম, আমার আগে সেখানে কেহ আসিয়াছিল কিনা তাহাতে আমার কি আসে যায়। আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ। আজ সর্বপ্রথম মন, বুদ্ধি, হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিলাম যে। আমডোবা, ছোট্ট চাষাদের গাখানা। কেমন নামটি? মেয়েরা উঠোনে বিচালি কাটিতেছে, ছাগল বাঁধিতেছে, মুরগিকে ভাত খাওয়াইতেছে, বড় লোকেরা পাট শুকাইতেছে, বাঁশ কাটিতেছে। দেখিতে দেখিতে গা পিছনে ছাড়িয়া একেবারে বাহিরের মাঠ, বিলে জল থই থই করিতেছে। উড়ি ধানের ক্ষেতে বক বসিয়া আছে। নাল ফুলের পাতা ও ফুটন্ত ফুলে জল দেখা যায় না। খলসেমারির বিলের প্রান্তে ঘন সবুজ আউশ ধানের ক্ষেতের উপরকার বৃষ্টি ধৌত ভাদ্রের আকাশের সুনীল প্রসার। সারা চক্রবাল জুড়িয়া সূর্যাস্তের অপরূপ বর্ণচ্ছটা। বিচিত্র রঙের মেঘের পাহাড়, মেঘের দ্বীপ, মেঘের সমুদ্র, মেঘের স্বপ্নপুরী। খোলা আকাশের সহিত এরকম পরিচয় তাহার এতদিন হয় নাই। মাঠের পাড়ে দূরের দেশটা এবার তাহার রহস্য অবগুণ্ঠন খুলিল 8 বছরের ছেলেটির কাছে। যাইতে যাইতে বড় দেরি হইল। তাহার বাবা বলিল, তুমি বড্ড হা করা ছেলে, যা দেখো তাতেই হা করে থাকো কেন অমন? জোরে হাঁটো। সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল। শিষ্যের নাম লক্ষণ মহাজন, বেশ বড় চাষি, অবস্থাপন্ন গৃহস্থ। বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছিল। জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল পাড়ের কলাবাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলাবাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে। সে ঘোড়া নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাদের বাড়ি এসেছ খোকা? অপুর যত জারিজুরি তাহার মায়ের কাছে। বাহিরে সে বেজায় মুখ চোরা। প্রথমটা অপুর মাথায় আসিল যে টানিয়া দৌড় দেয়। পরে সংকুচিত সুরে বলিল, ওই ওদের বাড়ি। বধূটি বলিল, বড়ঠাকুরদের বাড়ি? বড়ঠাকুরের গুরুমহাশয়ের ছেলে? ও। বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল। তাহাদের বাড়ি পৃথক। লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে, কিন্তু মধ্যে পুকুরটা পড়ে। বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ওহ, কত কি জিনিস! তাহাদের বাড়িতে তো এরকম জিনিস নাই। এরা খুব বড় লোক তো। কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাচের পুতুল, মাটির পুতুল, শোলার গাছ, আরও কত কি। দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া চাড়িয়া দেখিল। বধূ এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই। দেখিয়া মনে হইল যে এখনো ভারী ছেলে মানুষ। মুখের ভাব যেন 5 বছরের ছেলের মতো কচি। এমন সুন্দর সুবোধ চোখের ভাব সে আর এখনো পর্যন্ত কোনো ছেলের চোখে দেখে নাই। এমন রং, এমন গড়ন, এমন সুন্দর মুখ, এমন তুলি দিয়ে আঁকা ডাগর নিষ্পাপ চোখ। অচেনা ছেলেটির উপর বধূর বড় মমতা হইল। অপু বসিয়া নানা গল্প করিল, বিশেষ করিয়া কালকার রেলপথের কথাটি। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। একটা বাটিতে অনেকখানি মোহনভোগ, এত ঘি দেওয়া যে আঙুলে ঘিয়ে মাখামাখি হইয়া যায়।
অপু একটুখানি মুখে তুলিয়া অবাক হইয়া গেল। এমন অপূর্ব জিনিস তো সে আর কখনো খায় নাই। মোহনভোগে কিশমিশ দেওয়া কেন? কই, তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিশ থাকে না। বাড়িতে সে মার কাছে আবদার ধরে, মা আজ আমাকে মোহনভোগ করে দিতে হবে। তাহার মা হাসি মুখে বলে, আচ্ছা, ও বেলা তোকে করে দেব। পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুলটিসের মতো একটি দ্রব্য তৈয়ারি করিয়া কাঁসার সরপুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয়। অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছেন। মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না, কিন্তু আজ তাহার মনে হইল এ মোহনভোগে আর মায়ের তৈরি মোহনভোগে আকাশ পাতাল তফাৎ। সঙ্গে সঙ্গে মায়ের ওপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। হয়তো তাহার মাও জানে না যে এ রকমের মোহনভোগ হয়। সে যেন আবছায়াভাবে বুঝিল তাহার মা গরিব, তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। দুপুরবেলা সে বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল। ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল। যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল নাম তার অমলা। বেশ টকটকে ফর্সা রং, বড় বড় চোখ, বেশ মুখখানি, বয়স তার দিদির মতো। অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন, নিজের হাতে তৈরি চন্দ্রপুলি পাতে দিলেন। খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল। সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ার দুই পাশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল। টাটকা চেরা নতুন বাঁশে বুড়ো আঙুল কাটিয়া রক্তারক্তি হইল। অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত। সে চলিতে পারিতেছিল না। অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথরকুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল, পাছে বাবার কাছে বকুনি খাইতে হয়। এই ভয়ে অপু একথা কাহারও কাছে প্রকাশ করিল না। সে রাত্রে শুইয়া অপু শুধু অমলারই স্বপ্ন দেখিল। সে অমলার কোলে বেড়াইতেছে, অমলার কাছে বসিয়া আছে, অমলার সঙ্গে খেলা করিতেছে। অমলা তাহার পায়ের আঙুলে পটি বাঁধিয়া দিতেছে। সে ও অমলা রেল রাস্তায় ছুটাছুটি করিয়া বেড়াইতেছে। অমলার হাসি ভরা মুখ, ঘুমের ঘোরে সারা রাত নিজের কাছে কাছে। ভোরে সে শুধু খুঁজিতে লাগিল অমলা কখন আসে। আরও সব ছেলেমেয়েরা আসিল, খেলা আরম্ভ হইয়া গেল। ক্রমে বেশ বেলা হইল, কিন্তু অমলার দেখা নাই। বাড়ির ভিতর হইতে বধূ খাবার খাইবার জন্য ডাকিয়া পাঠাইল। রোজ সকালে বিকালে বধূ নিজের হাতে খাবার তৈয়ারি করিয়া তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ করিয়া আসিবার সময় সে বধূকে জিজ্ঞাসা করিল, সকালে কি অমলা দিদি এসেছিল? না, সে আসে নাই। ক্রমে আরও বেলা হওয়াতে খেলা ভাঙিয়া গেল। তাহার বাবা তাহাকে স্নান করিবার জন্য ডাকিল, তবুও কোথায় অমলা? অভিমানে তাহার মন ছাপাইয়া উঠিল। বেশ, নাইবা আসিল, অমলার সহিত তার জন্মের মতো আড়ি। আর যদি সে কখনো তাহার সহিত কথা কয়। বৈকালেও খেলা আরম্ভ হইল, সকলেই আসিল, অমলা নাই। ৫-৬টি ছেলে মেয়ে খেলিতে আসিলেও অপুর মনে হইল কাহার সহিত সে খেলিবে। কেহই উপযুক্ত খেলার সাথী বলিয়া মনে হইল না। উৎসাহহীনভাবে সে খানিক্ষণ খেলা করিল, তবুও অমলার দেখা নাই। পরদিন সকালে অমলা আসিল। অপু কোনো কথা বলিল না। অমলা যেখানে বসে সে তাহার ত্রিসীমানায় ঘেঁষে না, অথচ মাঝে মাঝে আর চোখে চাহিয়া দেখে। সে যে রাগ করিয়া এরূপ করিতেছে অমলা তাহা বুঝিয়াছে কিনা। অমলা সত্যই প্রথমটা বুঝিতে পারে নাই। পরে সে যখন বুঝিল যে কিছু একটা হইয়াছে নিশ্চয়ই, তখন সে কাছে গিয়া জিজ্ঞাসা করিল, কি খোকা, কথা বলছো না কেন? কি হয়েছে? অপু অত শত বোঝে না।
সে অভিমানে ঠোঁট ফুলাইয়া বলিল, কি হয়েছে বই কি? তা কিছু কি আর হয়েছে? কাল আসনি কেন? অমলা অবাক হইয়া বলিল, আসিনি তাই কি? সেই জন্যে রাগ করেছ? অপু ঘাড় নাড়াইয়া জানিল, ঠিক তাই। অমলা খিলখিল করিয়া হাসিয়া অপুকে হাত ধরিয়া লইয়া চলিল বাড়ির ভিতর। সেখানে বধূ সব শুনিয়া প্রথমটা হাসিয়া খুন হইল, পরে মুখ টিপিয়া হাসিয়া বলিল, তাহলে অমলা, তোমার আর এখন বাড়ি যাওয়ার জো তো নেই দেখছি। কি আর করবে, খোকা যখন তোমাকে ছাড়তে পারে না, তখন এখানেই থেকে যাও। আর না হয়। বধূর কথার ভঙ্গিতে অমলা কি জানি ঠাউরাইয়া হঠাৎ লজ্জিত হইয়া প্রতিবাদের সুরে বলিল, আচ্ছা যাও বৌদি, ওরকম করলে কিন্তু কখনো আর তোমাদের বাড়ি। খানিক্ষণ পরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল। অমলা তাহাদের আলমারি খুলিয়া কাচের বড় মেম পুতুল, মোমের পাখি, গাছ, আরও কত কি দেখাইল। কালীগঞ্জে স্নানযাত্রার মেলা হইতে সেসব নাকি কেনা। অপু জিজ্ঞাসা করিয়া জানিল, নতুন নতুন খেলার জিনিস, একটা রবারের বাদর, সেটা তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে। একটা কিসের পুতুল, সেটার পেট টিপিলে দুহাতে মৃগী রোগের মতো হঠাৎ হাত পা ছুড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে। সকলের চেয়ে আশ্চর্যের জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া। রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয়, ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা খড়খড় করিয়া মেঝের ওপর চলিতে থাকে, অনেক দূর যায়, ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া। সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল। হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল, এ কিরকম ঘোড়া? বেশ তো, এ কোথা থেকে কেনা? এর দাম কত? তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল। সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি। অপু বলিল, ওটা কি রাংতা? অমলা হাসিয়া বলিল, রাংতা হবে কেন? সোনার পাত দেখনি অপু? অপু সোনার পাত দেখে নাই। সোনার রং কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল। অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল, আহা, দিদিটার ওসব খেলনা কিছুই নেই, মরে কেবল শুকনো নাটা ফল আর রড়ার বিচি কুড়িয়ে, আর শুধু পরের পুতুল চুরি করে মার খায়। তাহার দিদির বয়সী অন্য কোনো মেয়ের খেলনার ঐশ্বর্য কত বেশি, তাহা সে এ পর্যন্ত কোনো দিন দেখে নাই। আজ তুলনা করিয়া দেখিবার সুযোগ পাইয়া দিদির প্রতি অত্যন্ত করুণায় তাহার মনটা যেন গলিয়া গেল। তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত, আর একটা রবারের বাদর। তুমি যেদিকে যাবে তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে। বধূর কাছে একজোড়া পুরনো তাস ছিল, ঠিক একজোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র। অপু সেগুলি লইয়া মাঝে মধ্যে নাড়ে চাড়ে। রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত। সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম, সাহেব, বিবি, কাগজ ধরা লইয়া মারামারি হয়, বেশ খেলা। সে তাস খেলিতে জানে না, তাহার মা দিদি কেহই জানে না। এক একদিন তাহার মা তাস খেলিতে যায়, তাহার মাকে লইয়া কেউ বসিতে চায় না। সকলে বলে ও কিছু খেলা জানে না। এক একদিন তাহার মা তাস খেলিতে বসে, এমন ভাব দেখায় যেন সে খুব পাকা খেলোয়াড়। খানিক্ষণ পরেই কিন্তু ধরা পড়ে। কেউ বলে, ও বউ, এ কি গো, এখানে টেক্কা মেরে বসলে যে, দেখলে না ও হাতে রঙের গোলাম কাটলে? তোমার চোখের সামনে যে। তাহার মা তাড়াতাড়ি অজ্ঞতা ঢাকিতে যায়, হাসিয়া বলে, তাই তো, বড্ড ভুল হয়ে গেছে, ও ঠাকুরজি মোটেই তেমন নেই। পরে সে আবার খেলিতে থাকে, মুখ টিপিয়া হাসি, এর ওর দিকে চায়, এমন ভাবটা দেখায় যে তাহার কাছে সকলের হাতের তাসের খবরই আছে। এবার একটা কিছু না করিয়া সে ছাড়িবে না। কিন্তু খানিকটা পরে আবার একজন অবাক হইয়া বলিয়া ওঠে, এই কি বৌমা দেখি, ও মা,
আমার কি হবে? তোমার হাতে যে এমন বিনতি ছিল দেখাওনি। তাহার মা মুখ টিপিয়া হাসিয়া বিজ্ঞের মতো ভাব করিয়া বলে, আছে আছে, ওর মধ্যে একটা কথা আছে, ইচ্ছে করেই দেখাইনি। সে আসলে বিনতে কিসে হয় সব জানে না। তাহার খেলুড়ে রাগ করিয়া বলে, ওর মধ্যে আবার কথাটা কি শুনি? এমন হাতটা নষ্ট করলে? দাও তুমি তার সেজ বউকে, দাও, তোমার আর খেলতে হবে না, ঢের হয়েছে। তাহার মা অপমান ঢাকিতে গিয়া আবার হাসে, যেন কিছুই হয় নাই। সবাই ঠাট্টা করিতেছে, উহারাও ঠাট্টার কথাই বলিতেছে, সেও সেইভাবেই লইতেছে। সে যদি একজোড়া তাস পায় তবে সে, মা ও দিদি খেলে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের দিকে সেই জালনাটা, যেটার কবাটগুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়া করিয়া দিয়াছে, নাড়া দিলে ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ে, পুরনো কাঠের গুঁড়ার গন্ধ বার হয়। জালনার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধ ভেদালি লতার কটু গন্ধ আসে। রোয়াকের কালো মেঘের গাছের জঙ্গলে দিদির পরিচিত কাঠপোকাটা একবার ওড়ে, আবার বসে, আবার ওড়ে, আবার বসে। নির্জন দুপুরে তারা তিনজনে সেই জালনাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে। কিসে কিসে বিনতি হয় তাদের নাইবা থাকিল জানা। তাহাদের খেলায় বিনতি না দেখাইতে পারিলেও চলিবে, সেজন্য কেহ কাহাকেও উঠাইয়া দিবে না, কোনো অপমানের কথা বলিবে না, কোনো হাসি বিদ্রুপ করিবে না। যে যেরূপ পারে সেই রূপই খেলিবে। খেলা লইয়া কথা, নাইবা হইল বিনতি দেখানো। সন্ধ্যার পরে বধূর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল। খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল। ছোট একখানা ফুল কাটা রেকাবিতে আলাদা করিয়া নুন ও নেবু। কেন? নুন নেবু তো মা পাতেই দেয়। প্রত্যেক তরকারির জন্য আবার আলাদা আলাদা বাটি। তরকারি বা কত? অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্যে? লুচি লুচি, তাহার ও তাহার দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশের নীল বেয়া আবছায়াভাবে দেখা যায়। কত রাতে দিনে ওলের ডাটা চচ্চড়ি ও লাউ চেচকি দিয়া ভাত খাইতে খাইতে, কত জল খাবার শূন্য বিকালে অন্যমনস্ক মন হঠাৎ লুব্ধ উদাস গতিতে ছুটিয়া চলে সেখানে, যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকা রাঁধুনি বীরু রায় গামছা কাঁধে ঘুরিয়া বেড়ায়। সদ্য তৈয়ারি বড় উনুনের ওপর লোহার কড়াইয়ে ঘি চাপানো থাকে। লুচি ভাজার অপূর্ব সুধা রুচি ঘ্রাণ আসে। কত ছেলে মেয়ে ভালো জামা কাপড় পরিয়া যাতায়াত করে। গাঙ্গুলি বাড়ির বড় নাট মন্দির ও জলপাইতলা বিছাইয়া গ্রীষ্মের দিনে শতরঞ্চ পাতা হয়। একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে, সেই চৈত্র বৈশাখ মাসের রামনবমী দোলের দিনটি। তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ওপাড়ার গাঙ্গুলি বাড়ি। কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সুদিনের উদয় হইল কি করিয়া? খাইতে বসিয়া বারবার তাহার মনে হইতেছিল, আহা, তাহার দিদি এরকম খাইতে পায় নাই কখনো। পরদিন সকালে আবার খেলা আরম্ভ হইল। অমলা আসিতেই অপু ছুটিয়া গিয়া তাহার হাত ধরিল। আমি আর অমলাদি একদিকে, আর তোমরা সব একদিকে। খানিকটা খেলা হইবার পর অপুর মনে হইল অমলা তাহাকে দলে পাওয়ার অপেক্ষা বিশুকে দলে পাইতে বেশি ইচ্ছুক। ইহার প্রকৃত কারণ অপু জানিত না। অপু একেবারে কাঁচা খেলুড়ে, তাহাকে দলে লওয়া মানেই পরাজয়। বিশু রানপিটে ছেলে, তাহাকে দৌড়িয়া ধরা কি খেলায় হারানো সোজা নয়। একবার অমলা স্পষ্টই বিরক্তি প্রকাশ করিল। অপু প্রাণপণে চেষ্টা করিতে লাগিল যাহাতে সে জেতে, যাহাতে অমলা সন্তুষ্ট হয়, কিন্তু বিস্তর চেষ্টা সত্ত্বেও সে আবার হারিয়া গেল। সেবার দল গঠন করিবার সময় অমলা ঝুঁকিল বিশুর দিকে। অপুর চোখ জলে ভরিয়া আসিল। খেলা তাহার কাছে হঠাৎ বড় বিস্বাদ মনে হইল। অমলা বিশুর দিকে ফিরিয়া সব কথা বলিতেছে, হাসি খুশি সবই তাহার সঙ্গে। খানিকটা পরে বিশু কি কাজে বাড়ি যাইতে চাহিলে অমলা তাহাকে বারবার বলিল যে সে যেন আবার আসে। অপুর মনে অত্যন্ত ঈর্ষা হইল।
সারা সকালটা একেবারে ফাঁকা হইয়া গেল। পরে সে মনে মনে ভাবিল, বিশু খেলা ছেড়ে চলে যাচ্ছে, গেলে খেলার খেলুড়ে কমে যাবে, তাই অমলাদি ওই রকম বলছে। আমি গেলে আমাকেও বলবে, ওর চেয়েও বেশি বলবে। হঠাৎ সে চলিয়া যাইবার ভান করিয়া বলিল, বেলা হয়ে যাচ্ছে, আমি যাই, নাইব। অমলা কোনো কথা বলিল না, কেবল কামারদের ছেলে নারুগোপাল বলিল, আবার ওবেলা এসো ভাই। অপু খানিক দূর গিয়া একবার পিছনে চাহিল। তাহাকে বাদ দিয়া কাহারও কোনো ক্ষতি হয় নাই, পুরা দমে খেলা চলিতেছে। অমলা মহা উৎসাহে খুঁটির কাছে বুড়ি হইয়া দাঁড়াইয়াছে, তাহাদিকে ফিরিয়াও চাহিতেছে না। অপু আহত হইয়া অভিমানে বাড়ি আসিয়া পৌঁছিল, কাহারও সঙ্গে কোনো কথা বলিল না। ভারী তো অমলাদি, না চাহিল তাহাকে, তাতেই বা কি। দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই মোটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছিল না। দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। এখন আরও অনেক কুমড়ার খোলা জমিয়াছে। দুর্গা কিন্তু আর সেগুলি জলে ভাসাইতে যায় না। কেন মিছামিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মলে দিলাম? আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়, সব খোলা সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে। রেলের রাস্তা, যেখান দিয়া সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকল যেন সত্যিকার ফল। সেই পুতুলটা যেটার পেট টিপিলে মৃগীরোগীর মতো হাত পা ছুড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে। অমলাদিন কত দূর যে সে গিয়াছিল, কত পদ্মফুলে ভরা বিল, কত অচেনা নতুন গা পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সেই যে কোন গায়ে পথের ধারের কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে, তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া গিয়া যত্ন করিয়া পিড়ি পাতিয়া বসিয়া দুধ চিড়ে বাতাসা খাইতে দিয়াছিল। কোনটা ফেলিয়া সে কোনটার গল্প করে। রেল রাস্তার গল্প শুনিয়া তাহা দিদি মুগ্ধ হইয়া যায়, বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুলো দেখলি অপু? তার টাঙানো বুঝি? খুব লম্বা? রেলগাড়ি দেখতে পেলি? গেল না, রেলগাড়ি অপু দেখে নাই, এটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে। মোটে 4-5 ঘন্টা রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই।